সড়ক মহাসড়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ির মধ্যেও গাড়িতে নাশকতা চালাচ্ছে অবরোধকারীরা। সেই সাথে এলাকা ভাগ করে নাশকতার দায়িত্ব নিয়েছে তারা। চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার গ্রেপ্তার 7 শিবির কর্মী এসব তথ্য দিয়েছে পুলিশকে। বছরের শুরু থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যেসব নাশকতা হয়েছে তাতে বেশিরভাগ শিকার গণপরিবহন। কিন্তু সড়ক এবং মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় নাশকতা চালাতে বেশ বিপাকে পড়ে অবরোধকারীরা। আর তাই 3 কোণার লোহার পাতে ওয়েল্ডিং করে বড় পেরেক বসিয়ে অভিনব যন্ত্র বানিয়েছে তারা। ছোটখাটো এসব যন্ত্র সড়কে রাখলে তার সহজে চালকের চোখেও পড়ে না। আবার এগুলোতে চাকা পাংচার হয়ে নিঃশব্দে যানবাহন বসে পড়ে। আর তখনই গাড়িতে দ্রুত চালানো হবে নাশকতা, এমন পরিকল্পনার কথা জানতে পেরেছে পুলিশ। নতুন ইম্প্রোভাইজ একটি ডিভাইস, এটি যে রাস্তায় ফেললে গাড়ির চাকা পাংচার হয়ে যাবে, এই ধরনের ডিভাইস তাদের কাছে আমরা উদ্ধার করছি। এই ধরনের যে নতুন নতুন ডিভাইস করছে রাস্তায় অবরোধের জন্য এইসব কাজগুলি করা হচ্ছে। পুলিশ বলছে সপ্তাহ দুয়েক আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গ্রেফতার হওয়া 2 শিবির কর্মীর কাছ থেকেও এই ধরনের বেশ কিছু লোহার আংটা আটক করে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী পুলিশের হাতে ধরা পড়ায় নাশকতায় ব্যবহৃত এসব আংটা এক জায়গায় না রেখে দ্রুত নানা এলাকায় সরবরাহ করার তথ্য পেয়েছেন তারা। ইতিমধ্যে আরো সংখ্যক ব্যাপক সংখ্যক পেট্রোল বোমা ককটেল বানিয়ে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়েছে। তাদের যে প্রস্তুতি, এটাতে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে যে হাটহাজারী সহ আশেপাশে এলাকায় এই নাশকতার জন্যই এই ধরনের প্রস্তুতি। চট্টগ্রামে গেল 1 মাসে পেট্রোল বোমা সহ জামাত শিবির আর বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরা নাশকতা সৃষ্টির মাধ্যমে আন্দোলন দীর্ঘস্থায়ী করার অভিনব সব কৌশলের কথা জানানোই পুলিশের গ্রেফতার অভিযান সহজ হচ্ছে বলেও জানায় সংশ্লিষ্টরা। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এখন আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের পুলিশ সুপার AKM হাফিজ আক্তার, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার বিভূতিভূষণ ব্যানার্জি এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান। আমি প্রথমে AKM হাফিজ আক্তার আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG আজ বলেছেন একটি লাশ পড়লে এর পরিবর্তে 2টি লাশ ফেলে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে। এ থেকে আসলে কি বার্তা আপনারা পেলেন, কি বার্তা আমরা পেলাম, কি বার্তা নাশকতাকারীরা পেল? জনাব AKM হাফিজ আক্তার। আসলে বিষয়টি হলো যে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের একটি বিষয় উঠে আসে যে কখনো কোথাও পুলিশ আত্মরক্ষার্থে কিন্তু গুলি করতে পারে, এই বিষয়টি এখানে বলা হয়েছে। তো আমরা যেটা হলো যে আসলে আমরা চাই না কখনো কোথাও কোনো মানুষ মৃত্যু ঘটুক, এটা হচ্ছে আমাদের মূল মেসেজ। তো সেখানে যদি কেউ এই ধরনের মানুষ মৃত্যু ঘটায় অবশ্যই সেটা প্রতিকারের জন্য, যেহেতু প্রতিকারের বিষয়টি আমাদের কাছে বর্তায়, আমরা সেক্ষেত্রে এখানে আমরা অস্ত্রের ব্যবহার করতে পারি। জনাব AKM হাফিজ আক্তার, অবরোধ হয়েছে 1 মাসের বেশি, অবরোধ চলছে 1 মাসের বেশি সময় হয়ে গেল, মাঝখানে কিছু হরতালও চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আপনারা যারা এর দায়িত্বে আছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এই মুহূর্তে? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় কোন বাধার মুখে আপনারা পড়ছেন, জনাব হাফিজ আক্তার? আমাদের এ পর্যন্ত যে সমস্ত নাশকতাগুলি হচ্ছে সেটা শুধু আমাদের চট্টগ্রামে না, সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে যে চোরাগুপ্তা হামলা হচ্ছে। এবং ইতিমধ্যে গত 3 দিন আগেও আমরা একটি সাতকানি একজনকে গ্রেফতার করেছি, যার কার্যবিধি 164 দ্বারা জবানবন্দি দিয়েছে যে 1000 টাকার বিনিময়ে সে সেখানে আপনার ওই ককটেল মেরেছে, পেট্রোল বোমা মেরেছে। তো এইভাবে যে সমাজের যারা দরিদ্র তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে টাকা পয়সার বিনিময়ে এই ককটেল বা এই পেট্রোল বোমা মারানোর জন্য। তো সেই ক্ষেত্রে যে আমাদের মূল এটা থাকে, চ্যালেঞ্জটা থাকে সেখানেই যে রাস্তায় কিন্তু খুব বড় ধরনের কোনো ধরনের সমাবেশ বা কোনো বড় মিছিল সহকারে সেই ধরনের ঘটনা ঘটে না। আর ঘটনাগুলি ঘটে আপনার যেখানে পুলিশ থাকে না, টহলের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ফাঁকা জায়গাটাই করা হচ্ছে, অথবা রাত্রে সন্ধ্যার পর থেকে রাত্রেবেলা করা হয়। তো আমাদের সেইটা কি মাথা রেখে আমাদের রাতের যে পরিকল্পনা সেটাকে আমরাও বারবার এটাকে আরো রিভাইজ করে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে। আর মূল যেখান থেকে এগুলি ঘাঁটি, গতকাল যেটা আপনারা দেখাচ্ছেন টিভিতে এখন, যে যারা এগুলি বানাচ্ছে বা সরবরাহ করছে সেই তালিকাগুলি আমরা বিভিন্ন সোর্স মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা এগুলি সংগ্রহ করে তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। এর সাথে সাথে
আমরা কিছু নামও পেয়ে যাচ্ছি যাদের কাছ থেকে এই কাজগুলি করা হয়, টাকা পয়সা নেওয়া হচ্ছে, করা হচ্ছে, তাদের গ্রেপ্তারের যে কাজ সেগুলো করা হচ্ছে। জনাব- তো মূলত আমাদের মূল চ্যালেঞ্জটা হলো চোরাগুপ্তা হামলা। জনাব হাফিজ আক্তার, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া আপনার কাছে জানতে চাইবো যে দশম সংসদ নির্বাচনের আগে পরে রাজশাহীতে পুলিশ আক্রান্ত হয়েছে, চলতি বছরও জামাত শিবির রাজশাহীতে পুলিশের উপর একাধিকবার হামলা করেছে। রাজশাহীর পুলিশ এখন কতটা নিরাপদ আপনি মনে করছেন, জনাব মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া? ধন্যবাদ। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছেন রাজশাহীতে পুলিশ আক্রান্ত। আমি রাজশাহী জেলা থেকে বলতে পারি, আমাদের রাজশাহী জেলায় 9টি থানায় অদ্যাবধি কোনো পুলিশ সদস্য আক্রান্ত হয়নি। এবং আমাদের যে বিষয়টা বলা হচ্ছে যে কতটুকু আমরা বর্তমানে অবস্থানে আছি, রাজশাহী জেলা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রাজশাহী জেলা পুলিশের অধীনে যে 9টি থানা, আমাদের যে 9টি থানা আছে, সেই 9টি থানায় আমরা প্রতি মুহূর্তে আমরা তৎপর আছি। বিশেষ করে আমাদের 24 ঘন্টায় এখানে পুলিশ ডেপ্লয় আছে, পুলিশ বিভিন্ন জায়গায় ডিউটি করছে। এবং আমরা যেটা করছি সেটা হলো যে জনগণকে সচেতন করছি, বিভিন্ন জনগণের সচেতনামূলক, বিশেষ করে যে যে চোরাগুপ্তা হামলাগুলি হয় বিভিন্ন জায়গায়, নির্জন রাস্তায় যে চোরাগুপ্তা হামলাগুলি হয়, সেইগুলির ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সহ চৌকিদার এবং অন্যান্য যৌথ বাহিনীর তাদের সাথে সমন্বয় করে আমরা বর্তমানে শক্ত অবস্থানে আছি। এবং রাজশাহী জেলা মোটামুটি আমরা আশা করি যে সেই নাশকতাকারীদের, সহিংসতাকারীদের আমরা ট্যাকেল দিতে পারবো। জনাব মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আমি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারিশ আপনার কাছে জানতে চাইবো যে দেশের মহানগরগুলোর তুলনায় মফস্বল এবং মহাসড়কগুলি বেশি আক্রান্ত হচ্ছে, মহানগর পুলিশের তুলনায় জেলা পুলিশের সক্ষমতার কোনো ঘাটতি আছে বলে আপনি মনে করেন কিনা, জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারিশ? ধন্যবাদ আপনাকে। আসলে জেলা পুলিশের সক্ষমতার ঘাটতির বিষয় নয়, আপনার জেলা পুলিশের মহাসড়কগুলো অনেক বড়। যেমন বগুড়া জেলার প্রায় 200 কিলোমিটারের ঊর্ধ্বে মহাসড়ক। এই বিস্তীর্ণ মহাসড়কে নিবিড় পুলিশি তৎপরতা রাখা হচ্ছে। তারপরেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। আমরা চেষ্টা করছি এলাকার জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশের মাধ্যমে, বিশেষ করে যে সকল দলমতের মানুষের, যাদের ভালো মানুষ, যারা এসব নাশকতার বিরুদ্ধে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা মহাসড়কগুলোকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি। জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, আমি প্রশ্নটি আসলে খুব দ্রুত আপনার কাছ থেকে যদি একটু জবাব পাই, আপনারা কোনোভাবে রাজনৈতিক প্রভাবের উপর ভিত্তি করে কাউকে ধরছেন, মারছেন, এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে বিরোধী দল প্রায় করছে যে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছেন, এই অভিযোগটি কতটা আপনি গুরুত্ব দেন বা কতটা আপনি সত্য মনে করেন? না, এই অভিযোগটি সঠিক নয়। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যারা নাশকতার সম্পৃক্ত, ইভেন কোনো রাজনৈতিক দলের লোক যদি নাশকতার সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, গ্রেপ্তার করছি না। শুধুমাত্র যারা নাশকতার সঙ্গে সম্পৃক্ত অথবা পরিকল্পনাকারী, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জনাব ওয়ারিশ, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা অতিরিক্ত পুলিশ সুপার বিভূতিভূষণ ব্যানার্জির কাছে একই প্রশ্ন জানতে চাইবো যে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছেন কিনা, আর বিএনপি আওয়ামী লীগ দুই দলই নাশকতাকারীকে শত্রু বলছে, তবু তাদের প্রতিরোধ করা যাচ্ছে না, কারণটা কি? জনাব বিভূতিভূষণ ব্যানার্জি। ধন্যবাদ। খুলনা জেলায় 9টি থানার মধ্যে আমরা ইতিপূর্বে যে যারা নাশকতা করেছে এবং যারা নাশকতা করবার জন্য তৎপর রয়েছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করছি। এখানে কোনো পলিটিক্যাল বিষয়গুলো বিবেচনা করা হয় না। তাছাড়া যে যারা নাশকতা করতেছে তাদেরকে শুধু আমরা এক্ষেত্রে অ্যারেস্ট করছি এবং তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং তাদের গভীরভাবে আমরা গোয়েন্দা নজরদারি রাখছি। এক্ষেত্রে আপনি রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার বা রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধির উপায় হিসেবে আপনারা ব্যবহৃত হচ্ছেন, এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের অভিযোগ সত্য নয়।
আমরা রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করছি না বা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছি না। যারা জড়িত তাদেরকেই ধরছি, যারা প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা, যোগানদাতা অর্থে তাদেরকেই আমরা এ ব্যাপারে গ্রেপ্তার করছি, আইনের আওতায় নিয়ে আসছি। জনাব নইমুল হাসান, আপনার কাছে জানতে চাইবো যে নাশকতাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষিত হয়েছে, আপনার এলাকায় কেউ পুরস্কার পেয়েছে কিনা? ধন্যবাদ খালেদ, আপনাকে করার জন্য। আমাদের এলাকায় এইভাবে কেউ পুরস্কৃত হয়নি এবং আমরা আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী তাদেরকে অ্যাপ্রিহেন্ড করার চেষ্টা করছি। আমরা আশা করি যে যারাই নাশকতা করবে তাদেরকে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে না, সন্ত্রাসী হিসাবেই দেখব এবং পুলিশের যে রেগুলার অ্যাক্টিভিটিস সেটার মাধ্যমেই আমরা আমাদের আইনের মধ্যে থেকেই তাদেরকে মানে নিবৃত করার চেষ্টা করব। আমরা একটি প্রশ্ন আপনাদের চারজনকেই করতে চাই। সিলেট, জনাব নইমুল হাসান, আপনাকে থেকে শুরু করি যে গতকাল ঢাকার পুলিশ প্রধান আমাদেরকে জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি ধারণা করছেন। আপনার কি অনুমান যে যে সংকট বা যে অবরোধ, যে হরতাল, যে দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটি কয়দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে আপনি মনে করছেন, জনাব নইমুল হাসান? আমরা মনে করি যে যখনই কেউ ঘটানোর চেষ্টা করবে আমরা আমাদের যতটুক ফোর্স অ্যাপ্লাই করা দরকার এভাবেই করব এবং আশা করি আমরা এখন লক্ষ্য করছি সিলেটে কিন্তু আগের তুলনায় মানে যে ছোটোখাটো যে দু একটা ঘটনা ঘটেছে, আমরা আমাদের তৎপরতার কারণে সিলেট কিন্তু আগের তুলনায় অনেক শান্ত এবং আমরা চেষ্টা করছি এটাকে ধরে রাখার জন্য। কবে শান্ত হবে ঠিক আমরা বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি যাতে করে কোনো পরিস্থিতি এভাবেই থাকে যে এখন যেমন আছে। জনাব বিভূতিভূষণ ব্যানার্জি, আপনি কি মনে করেন কয়দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে? খুলনা জেলা পুলিশ তার সাদা পোশাকধারী পুলিশ 1800 পুলিশ ফোর্সের সহযোগিতা নিয়ে আমরা 24 ঘন্টা ডিউটির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোনো ধরনের নাশকতা যাতে না হয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে খুলনা জেলায় পরিস্থিতি খুবই ভালো। তো আমরা চেষ্টা চালিয়ে যাব, আশা করি অদূর ভবিষ্যতে দ্রুত এই অবস্থার ভালো হয়ে যাবে। জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, আপনি কি মনে করছেন যে বগুড়ার পরিস্থিতি কবে আরেকটু ভালো হবে, উন্নতি দেখতে পাবো আমরা? জনাব আব্দুল ওয়ারিশ। আমার বিশ্বাস আমরা যেভাবে জনগণকে সম্পৃক্ত করে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এইসব নাশকতার বিরুদ্ধে কাজ করছি, তাতে সবাই বুঝতে পারছে, এমনকি বিরোধী দলের অনেক নেতাকর্মীও, শান্তিপূর্ণ নেতাকর্মী বুঝতে পারছে যে পদ্ধতিতে আন্দোলনটি পরিচালিত হচ্ছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক এবং আমার বিশ্বাস এই সবারই উপলব্ধির কারণে খুব শীঘ্রই পরিস্থিতির অনেক উন্নতি হবে। জনাব মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, আপনি কি মনে করছেন যে এই পরিস্থিতি কবে উন্নতি লাভ করতে পারে এখনকার অবস্থা থেকে? জনাব মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। ধন্যবাদ। পরিস্থিতি উন্নতি সেটা দিনক্ষণ আমরা সঠিকভাবে উল্লেখ করতে চাই না, তবে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, স্থানীয় জনগণ এবং শান্তিকামী জনগণ, যারা জনগণ শান্তি চায়, সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে অতি শীঘ্রই এই রাজশাহী জেলায় পরিস্থিতি স্বাভাবিক হবে। ইতিমধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, কারণ প্রচুর যানবাহন চলাফেরা করছে এবং সেখানে যে সোনা মসজিদ থেকে যে কনভয়গুলি আসছে নিশ্চিন্তে তারা যাচ্ছে এবং অবাধে ট্রাকও চলাফেরা করছে। তা আশা করি অতি শীঘ্রই, খুব দ্রুতই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব। জনাব মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।